আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে। এন্ড এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি যারা বুয়েটে এলিজিবল হয় নাই, মানে 23 তারিখে যাদের বুয়েট প্রিলিমিনারি নাই এবং নেক্সট ইঞ্জিনিয়ারিং এক্সাম যাদের হচ্ছে চুয়েট, যেটা 1 ফেব্রুয়ারি হওয়ার কথা। এবং আমি যেদিন রেকর্ড করতেছি ভিডিওটা, এটা অলরেডি এখন 22 তারিখ শুরু হয়ে গেছে আর কি, অলরেডি। সো ওই হিসেবে চিন্তা করলে আমাদের হাতে এক্স্যাক্টলি 10 দিন আছে। তোমরা খেয়াল করলে দেখবে এই চ্যানেলেই আমি বেশ কিছুদিন আগে একটা চুয়েট ভর্তি পরীক্ষার 10 দিনের কম্প্যাক্ট প্ল্যান দিছিলাম। এবং ওই প্ল্যানটা আমি আবার এখানে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিব, তোমরা আশপাশে দেখতে পাচ্ছ, জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নিবা। প্ল্যানটা কাজে আসবে। তুমি খেয়াল করলে দেখবে একটা কলাম আছে যারা বুয়েটে এলিজিবল, তার পাশে আরেকটা কলাম আছে যারা বুয়েট এলিজিবল না। তো ওয়াই এম আই মেকিং দিস ভিডিও এগেইন? কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে ওই ভিডিওটা কিন্তু আমি একটু অ্যাডভান্স বানাইছিলাম। যে অনেকে জিজ্ঞাসা করছিল কুয়েট ভর্তি পরীক্ষার পর পর যখন ওই যে আমরা দেখাইলাম 95% কমন আসছে আমাদের কোশ্চেন ব্যাংক ব্যাচ থেকে, অনেকে বলছিল যে চুয়েট নিয়ে একটা গাইডলাইন দেন, যার কারণে আমি তখন দিয়ে রাখছিলাম এবং একটা কাইন্ড অফ অ্যাডভান্স প্ল্যান আমি দিয়ে রাখছিলাম। এবং অনেকেই দেখা গেছে যে প্ল্যানটা শুরু করে না। তুমি যদি প্ল্যানিং অনুযায়ী এখনো পড়াশোনা শুরু না করো, বা তুমি যদি এমন কেউ হও যে এখনো একটা সাইকেল রিভাইসও দিতে পারো নাই, একটা সাইকেল রিভাইস হয় নাই, তাহলেও এই ভিডিওটা তোমাকে হেল্প করবে। কারণ এখনো 10 দিন হাতে আছে এবং আমাদের এক্সাক্ট সেই 10 দিনের প্ল্যানটাকেই আমি আরো একটাবার এক্সিকিউট করতে বলবো। কেন এখন আমি করতে বলতেছি, এবং চুয়েট ভর্তি পরীক্ষার্থীদের সব থেকে বড় যে ডিলেমাটা আসবে সেটা হচ্ছে এইটাই, যে তোমাদের এবার রিটেন ভর্তি পরীক্ষা হচ্ছে। এবং আমি তোমাকে একটা ফ্র্যাঙ্ক কথা বলি, এটা মানে মোটামুটি আমাদের মানে পুরাতন ব্যাচ যারা আছে, মানে যারা মোটামুটি বুয়েট রিটেন দিছি আমরা, এবং সিকিউরিটি যারা রিটেন পাইছে, মানে আমার থেকে যারা সিনিয়র, আমি তো সিকিউরিটি পরীক্ষা দিছিলাম না, মানে ফর্ম তুলছিলাম না, বাট আমার বন্ধু বান্ধব যারা দিছে তারা কিন্তু এমসিকিউ দিছে। বাট তার আগের বছরগুলো কিন্তু সিকিউরিটি মানে এগুলো আলাদাভাবে রিটেন করা হওয়ার ইয়া ছিল, তাই না? তো সবার মুখে একটা কথা খুব ভালো মতো প্রচলিত আছে, যারা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছে, তারা সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং একটা ভর্তি পরীক্ষার আইডিয়াল ফরম্যাট হচ্ছে রিটেন। এমসিকিউ প্রিলিমিনারি হইতে পারে, কিন্তু মেইন এক্সাম এটা সবসময় রিটেন হওয়া উচিত। এবং তোমরা খেয়াল করলেও দেখবা, যেমন কুয়েট ভর্তি পরীক্ষায় বেশ কয়েকটা প্রশ্নের উত্তর ভুল ছিল, অপশনে ভুল ছিল। সো আমাদের সবার কাছে এটা মনে হয়, মানে আমি এটা একদম গ্রস আইডিয়া দিয়ে বলতে পারি, 70 to 80% ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করা পাবলিক একটা কথাই বলবে, যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা যদি একদম ফেয়ার আমরা চাই, তাহলে এটার মেইন কথা হচ্ছে ভাই রিটার্ন নেওয়া উচিত। সো চুয়েট আবারও রিটার্নে ব্যাক করতেছে, হুইচ ইজ এ ভেরি গুড নিউজ ফর আস। কারণ এখান থেকে যারা ছেকে বের হবে তারা খুবই যোগ্য হবে ইনশাআল্লাহ। তবে এখানে একটা ফ্যাক্টর আছে, এই যে হুট করে চুয়েট রিটার্নে সুইচ করতেছে, মেজরিটি মানে যাদের কথা বলা দরকার তারা দেখা যাবে যে এখন বুয়েট কেন্দ্রিক প্ল্যানিং, যে কালকে প্রিলিমিনারি, সরি 23 তারিখে প্রিলিমিনারি, তারপরে তারা রিটার্ন গাইডলাইন শুরু করবে। বাট আমি ভিডিওটা 2 দিন বা 1 দিন আগে রেকর্ড করতেছি, কারণ আমার মাথায় এরকম একটা হিসাব আছে যে যেই বাচ্চাটা বুয়েটে এলিজিবল না, তার মানে 22 তারিখও প্রিলির প্রেপ নিচ্ছে না, 23 তারিখও প্রিলি পরীক্ষাও দিচ্ছে না। এবং আরেকটা ফ্যাক্টর তুমি খেয়াল করলে দেখবে, একটা বুয়েটের ছেলে 22 তারিখে প্রিলির প্রেপ নিবে, 23 তারিখে প্রিলি পরীক্ষা দিয়ে আসবে, এবং 23 তারিখ কিন্তু পড়াশোনা করবে না, কারণ প্রিলি পরীক্ষা দিয়ে আসছে ওর সামথিং। এবং একটা বাজে ট্র্যাডিশন বাংলাদেশে আছে, আমরা এরকম মনে করি যে অ্যাজ ইফ বুয়েটের প্রিলি পরীক্ষা দেওয়া মানে বা প্রিলিতে চান্স পেয়ে যাওয়া মানে বুয়েটে চান্স পেয়ে যাওয়া। বাট প্রিলি কিন্তু খুব একটা বেসিক পরীক্ষা, আমি আগেও তোমাকে বলছি, কেউ যদি স্ট্র্যাটেজিক্যালি খেলতে পারে ইজি। তো এই যে তারা কিন্তু একটা বেশ বড় একটা টাইম মিস করবে। এবং তুমি বুঝতে পারতেছো, প্রিলিতে যদি তোমরা 20-25 হাজার পরীক্ষা দিয়ে থাকো, রিটার্নের জন্য সিলেক্টেড হবে খুব বেশি হলে 10 থেকে 12 হাজার, কারণ বুয়েটের সিট ক্যাপাসিটি আছে 12 হাজার বসানোর মতো, মানে এক শিফটে, ঠিক আছে? দেন এখান থেকে সিলেক্ট হচ্ছে 1000-1200-র মতো। তো কতটা কম রেশিওতে চান্স পাচ্ছে। বাট মজার খেলা যেটা, যে এই ছেলেগুলা যারা দেখা যাবে বুয়েট প্রিলিতে এলিজিবল হবে না, বাট এরা যেটা করবে, পিলি দিয়ে আসার পরে 2 দিন 3 দিন 4 দিন দেখা যাবে, পিলির রেজাল্ট দিতে কিন্তু 4-5 দিন লাগে। এই 4-5 দিন কিন্তু ওরকম একটা ফ্লোতে যাবে না পড়ালেখার, মেজরিটি পাবলিক এই কাজটা করে। পরে দেখা যাবে দুইটা কেস, হয় পিলিতে এলিজিবল হয়ে গেছে, এখন বুয়েট রিটার্নের জন্য প্রেপ নেওয়ার ইনাফ টাইম পাবে না, শেষমেশ থেকে চুয়েটে বসতে হবে। আবার ধরো সে পিলিতে এলিজিবল হইলো না, সে আবারও চুয়েটে বসবে। সো চুয়েট এমন একটা সুইট স্পট হইতে যাইতেছে, যেখানে বুয়েটে যে এলিজিবল হয়েছে, যে এলিজিবল হয় নাই, সবাই বসার চান্সই বেশি। কারণ প্রিলিতে টিকলে যে বইটা টিকছে এরকম ব্যাপারটা না, সামনে আরো একটা খেলা আছে। আমার রিচ খুব বেশি না, আমি চাইলে সবাইকে বলে বলে চেষ্টা পারবো না যে ভাই প্রিলি দিয়ে আবার পড়া শুরু করে দিও, সামনে চুয়েট আছে, কারণ সবাই কিন্তু চুয়েটে বসবেই, এটা বলতে পারবো না, সবাই জানবেও না। তো যারা জানতেছে তারা তো সতর্ক হইলে, আবার যারা জানো নাই তারা কিন্তু এই কাজটা করবে। সো এই জন্য চুয়েট ভর্তি পরীক্ষায় তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা, স্টুডেন্টের একটা হিউজ রাশ, যেমন কুয়েটে দেখছিলা, কারণ কুয়েট প্রথম ভর্তি পরীক্ষা ছিল। চুয়েটে শুধুমাত্র তুমি রাশ দেখবা না, অনেক বেশি সিনসিয়ারিটি দেখবা। কারণ
প্রথম ভর্তি পরীক্ষাতে মানুষের অনেক রাশ থাকে, কিন্তু খুব একটা সিনসিয়ারলি নেয় না, কারণ আমাদের হাতে যখন অনেকগুলো অপশন থাকে আমরা কোনো অপশনকে কিন্তু সিনসিয়ারলি চিন্তা করি না। তো কুয়েট ওরকম একটা ক্যাটাগরিতে পড়ে গেছে, যার কারণে কুয়েটে যাদের ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে আমি বারবার বলছি ভাই এটা নিয়ে মাইন্ড করো না, কিচ্ছু হবে না, প্রথম পরীক্ষা, ঠিক আছে। কিন্তু চুয়েট কিন্তু একটা সেকেন্ড ভর্তি পরীক্ষা, এবং যে ছেলেটা চুয়েটে চান্স মিস করবে তারপরে তার হাতে আছে রুয়েট, তারপর হাতে আছে সাস্ট, অপশন কিন্তু শেষ। সো এটা কিন্তু কাইন্ড অফ একটা মিড লেভেলে চলে আসছে, যেখানে সব থেকে বেশি সিরিয়াসনেস থাকবে, এবং অ্যাট দ্য সেম টাইম ভর্তি পরীক্ষাটা হইতে যাচ্ছে রিটেনে। তার মানে এইখানে যেহেতু একদম ক্রিম মাথাগুলা পরীক্ষায় বসতেছে উইথ দেয়ার টপ টায়ার সিনসিয়ারিটি, আমাকে অবশ্যই মেক শিওর করতে হবে আমার প্রিপারেশন এতটাই স্মুথ হইতে হবে যেন এই ছেলেটা চান্স পাইতে না পারে। এবং আমার টার্গেট থাকবে যে ছেলেটা প্রিলির কারণে, মানে বুঝো জেদটা ভিতরে রাখতে হয় ভাই। আমি তোমার জায়গায় থাকলে আমি যদি বইটি এলিজিবল না হইতাম আমি এভাবে জেদটা রাখতাম, এটা রাখতে কোনো দোষ নাই। আমি ওদেরকে নিয়েও বলি তোমাদেরকে নিয়েও বলতেছি, বিকজ জেদ সবার মধ্যে থাকতে হবে। আমার মধ্যে আমি এরকম একটা জেদ ডেভেলপ করতাম যে ছেলেটা বইটি এলিজিবল হচ্ছে আই উড মেক শিওর যেন চুয়েটে একটা সিট না পায়, আমি খাইয়া দেবো, এটা হচ্ছে মেইন কথা। তাহলে চিন্তা করো আমি কি চিন্তা করবো, আমি ওকে মানে যেখানে যেখানে পারি সেখানে সেখানে মারবো, দ্যাটস দ্য থিং। ও 23 তারিখে পরীক্ষা দিবে, 22 তারিখে প্রিলির প্রেপ নেবে, মানে এমসিকিউ প্রেপ নেবে, এমসিকিউ তো চুয়েটে আসবে না, আসবে রিটার্ন। 22 তারিখ লস, 23 তারিখে পরীক্ষা দিবে, হোল ডে লস, কারণ জার্নি করবে, উত্তর মিলাবে অ্যান্ড অল। দেন রেজাল্টের আগ পর্যন্ত মানে মোটামুটি তুমি চিন্তা করতে পারো 25 তারিখ পর্যন্ত এরা কিন্তু মেজরিটি পড়াশোনা করবে না। আমি চাই তোমরা পড়াশোনা করো, বাট মেজরিটি পড়াশোনা করবে না, এটাই সত্য। মোটামুটি 25 তারিখ পর্যন্ত, 25 তারিখের পরে তার হাতে মাত্র আছে 5টা দিন। সো 5 দিনে তার জন্য প্রিপারেশন নেওয়া হয়তো বা কিছুটা হলেও কঠিন হবে, বাট তুমি যদি আজকে থেকে টার্গেট করো যে না ভাই আমি মানে 22 তারিখ থেকে শুরু করতে হবে, এটা আমি অবশ্যই বলবো, অবশ্যই বলবো। তুমি যত আগে শুরু করবা হাতে তত বেশি লেভারেজ পাবা। বাট কেউ যদি এমন হয় যে ভিডিওটা একটু পরে দেখতেছো, ইউ ক্যান অলওয়েজ মানে লাইক গো অন উইথ দ্য প্ল্যান। প্রিলির পরেও আমি প্ল্যান দিব, বাট তখন একটু কঠিন হয়ে যাবে, আমি বারবার বলছি অনেক কঠিন হয়ে যাবে তখন পোষায় নেওয়া। তো তোমার হাতে যেটা আছে, এই যে বইটা এলিজিবল যে ছেলেটা হয়েছে, ও মোটামুটি 4-5 দিন এখন সামনে কিন্তু লাইফ থেকে চলে যাবে, চাইলেও না চাইলেও। তুমি যেহেতু এলিজিবল হও নাই, হাউ অ্যাবাউট এই কয়টা দিন আমি সর্বোচ্চ ফোকাস দিয়ে রিটেন ছাড়া কিচ্ছু বুঝবো না, চুয়েটের জন্য যাবো। আচ্ছা এখানে একটা কথা আছে ভাই, পরীক্ষা তো রিটেন হবে, আমি প্রিপারেশন কি শুধু রিটেন নিব? মানে আপনি যে একটা জিনিস দেখান, এটার উপরে ইয়ারবাডস কে রাখছে, আপনি একটা জিনিস বারবার দেখান যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, এখন এই জিনিসটার কি পুরা রিটেনটা খালি পড়বো এমসিকিউ বাদ দিবা? তুমি যদি ওই ভিডিওটা একটু দেখে আসো যেখানে 10 ডেজ প্ল্যান আমি দিছি অলরেডি একবার, একটু কাইন্ডলি দেখে আসবে, তোমার কাজে আসবে। ওই ভিডিওটাতে আমি কিন্তু বলছি যে চুয়েটের জন্য যারা পরীক্ষা দিচ্ছ তুমি শুধুমাত্র রিটেন পড়লে পোষাবে না, তোমাকে রিটেনও পড়তে হবে, এমসিকিউ পড়তে হবে। কারণ এমসিকিউ তে তুমি খেয়াল করলে দেখবে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ, বিশেষ করে সিকিউরিটি যে কয় বছর এমসিকিউ পরীক্ষা হয়ে গেল, এখানে পার এমসিকিউ নাম্বার ছিল 6 করে। এবং কুয়েট ভর্তি পরীক্ষার আগে আমি বারবার ওয়ার্ন করে বলে গেছিলাম যে এটা 6 মার্কের এমসিকিউ হইলো জিনিসটা কিন্তু রিটেনের মতো, জাস্ট রিটেনের জায়গা নেই 4টা অপশন দেওয়া, 5টা অপশন দেওয়া বলছিলাম। তার মানে ওই এমসিকিউ গুলা কিন্তু রিটার্ন আসতে পারে, তার মানে আমরা একটা সিঙ্গেল এমসিকিউ কিন্তু বাদ দিতে পারতেছি না। তো দ্যাট সামস আপ টু দ্য পয়েন্ট যে আমাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের এ টু জেড পড়তে হবে। এখন প্রিপারেশন নিলাম, আমরা সব পড়লাম, কিন্তু পরীক্ষা কি বা এমসিকিউ দিব? কখনো না, পরীক্ষা দিব শুধুমাত্র রিটার্ন। তাহলে আজকে জিনিসটা একদম ক্লিয়ার শুনে রাখো, আমি আশা করি এরপরে তুমি অনলাইনে এই জিনিসটা নিয়ে আর কারোর কাছে যে মানে হাত জোর করে জিজ্ঞাসা করা লাগবে না যে ভাই কি করবো কিছু বলেন, এরকম পাগল হওয়া লাগবে না। দ্য থিং ইজ প্রিপারেশন, রিটেন এন্ড এমসিকিউ নিতে হবে। বাট এক্সাম মানে এখন তো অবশ্যই তুমি অফলাইনে এক্সাম দিবা, যারা জাস্ট চুয়েটের জন্য বসতেছে এখন সামনে চুয়েট রুয়েট এগুলা, অফলাইন এক্সামে তোমাকে যাইতে হবে। অনলাইন এক্সামে কিচ্ছু কাজ হবে না, কিচ্ছু কাজ হবে না, অফলাইন এক্সামে তুমি যাবা, কারণ হাতে 10 দিন আছে অ্যাটলিস্ট, নেক্সট 7 থেকে 8টা দিন তোমার এক্সাম দেওয়া উচিত অ্যাটলিস্ট। তাহলে এই টাইমটাতে তুমি এক্সাম দিবা পুরোপুরি কমপ্লিটলি ডেডিকেটেড ভাবে রিটেন এক্সাম, এমসিকিউ এক্সাম দেওয়া দরকার নেই। বাট প্রিপারেশন তোমাকে বোথ এমসিকিউ এন্ড রিটেন নিতে হবে। লজিক কি? লজিক হচ্ছে এইটা, অলরেডি প্রায় 4টা বছর বা প্রায় 3টা বছর কিন্তু ইঞ্জিনিয়ারিং এমসিকিউ আমরা দেখছি যেখানে পার এমসিকিউ নাম্বার 6 করেছিল। অলরেডি কুয়েটে কয়দিন আগে একটা হইলো, এই 6 মার্কের এমসিকিউটা যদি কেউ অপশন গুলো সরাই দিয়ে 3 আঙ্গুল জায়গা দিয়ে একটা প্রশ্ন বানায় ফেলায়, এটা ইজিলি রিটার্ন প্রশ্ন হয়ে যেতে পারে। এবং এই ধরনের ক্রস ওভার যে ঘটতে পারে, এটা কিন্তু আমি কুয়েট ভর্তি পরীক্ষার আগে বলছিলাম, যেটা সত্য দেখছো তোমরা। তো এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে প্রিপারেশন, রিটেন এন্ড এমসিকিউ বোথ নিতে হবে। এবং এই জিনিসটা আমি অনেক আগে থেকে মাথায় রাখছি। হ্যাঁ, যদিও আমি জানতাম না, যখন আমি আমার কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট ব্যাচের স্লাইড গুলো রেডি করছি, ক্লাস নিয়েছি, বেশ আগে না হতো, মানে এই সিজনেরই, বাট কিছুদিন তো হয়ে গেছে। তখন আমি জানতাম না যে চুয়েট অ্যাকচুয়ালি মানে ফুললি রিটেনে যাবে। রিটেনে যাবে জানলে আমি বেশ কিছু রিটেন স্ট্র্যাটেজি অলরেডি অ্যাড করে ফেলতাম, যেটা আমাকে এখন রেকর্ড করতে হচ্ছে। আচ্ছা, এটা ভালো নিউজ, যারা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট ব্যাচে আসো, তোমাদের জন্য কিন্তু আমরা এই যে প্রিলির জন্য কিন্তু অলরেডি স্ট্র্যাটেজি ক্লাস দিছি, রুয়েটের প্রিলির জন্য দিছি, বুয়েটের প্রিলি মানে একই, তো প্রিলি তো একই দিছি।
অনেকে আবার মন খারাপ করছে, ভাই আমরা চুয়েটে বলবো, আপনি রিটার্নের জন্য কি দিচ্ছেন? প্রথম কথা হচ্ছে আমাদের যে কোশ্চেন ব্যাংকের রেকর্ডিং গুলো আছে, যেখানে একটা ক্লাস একটা চ্যাপ্টার হয়ে যায় 1 ঘন্টা অ্যাভারেজে, 1 থেকে 1.5 ঘন্টা বলতে পারো অ্যাভারেজে। ওইটার ভিতরে কিন্তু আমি শুধুমাত্র একটা এমসিকিউ সলভ করে দিছি এরকম না, আমি প্রত্যেকটা ম্যাথ আমি চিন্তা করছি যে ধরো আমি এখান থেকে আজকে কোনিক্স চ্যাপ্টারটা খুললাম, এই কোনিক্স এর ভিতরে কি কি কোশ্চেন হইতে পারে সবগুলো আমি পিক করছি। পিক করার পর পার কোশ্চেন ধরে ধরে দেখাই দিছি, ভাই এটা এমসিকিউ হইতে পারে, ভাই এটা রিটেন হইতে পারে। যেগুলো মনে হয়েছে এমসিকিউ সেগুলো বলছিলাম কি মনে আছে যে এই ট্রিকে করো, এভাবে করো, আর যেটা রিটেন ওইটা ভাবে বলে দিছিলাম। এবং এরকম অসংখ্য কোশ্চেন আমি সলভ করেছি যেটা আমি বলছি যেটা রিটেনও আসতে পারে, এমসিকিউ তেও আসতে পারে, এবং এটার বোথ সলিউশন আমি তোমাদেরকে দেখাইছি। তো এটা আমি আগে থেকে একটা প্ল্যান ছিল যে কাজটা আমি করব। তবে তবে তোমাদের জন্য এক্সট্রা করে আমি এখন রিটেন ভিডিও অ্যাড করতেছি। তোমরা দেখছো যে কুয়েটার আগে 6টা স্ট্র্যাটেজিক্যাল ভিডিও ছিল যে এমসিকিউ কিভাবে দাগাবো, প্রশ্নকে আমরা রাফ করবো না। প্রিলির আগে কিন্তু অলরেডি আমরা 10টা ভিডিও অ্যাড করছি সবার প্যানেলে। এখন নেক্সট আমরা এই রিটেন সেগমেন্টের জন্য মানে চুয়েট রিটেন, বুয়েট রিটেন এবং রুয়েট রিটেন, এই 3টা রিটেনের জন্য কিন্তু আমি ডেডিকেটেড ভাবে আবারও স্ট্র্যাটেজিক্যাল ভিডিও রেকর্ড করতেছি। তবে এই মুহূর্তে আমি নাম্বারটা বলতে পারবো না, কারণ আমার কাছে এখন আপাতত একটা ড্রাফট আছে। আগামী 1 থেকে 1.5 দিনের ভিতরে আমি এটা রেকর্ড করবো এবং মোটামুটি 2 থেকে 3 দিনের ভিতরে আমরা এটা ওয়েবসাইটে অ্যাড করতেছি। সো সার্ভার অলরেডি 2x করা আছে, এখন সে পেইন্টার হবে না যে ক্লাস আসতেছে না অর সামথিং, ইনশাআল্লাহ সবই আসবে। অলরেডি এখন আগের থেকে আবারও ডাবল করছি আমরা তোমাদের ভালোবাসায়। যাই হোক এগুলা বাট আমি বললাম যে হাউ সিরিয়াস আই অ্যাম অ্যাবাউট দ্য রিটেন থিং, যে একটা ছেলে যে এমসিকিউ প্রেপ নিয়ে গেছে, প্র্যাকটিস এমসিকিউ করছে, সে কিন্তু কোনোদিন তোমাকে কাটায় উঠতে পারবে না। এখন এই ওভারঅল এই সবগুলো কথা কিন্তু আমি আমার 10 ডেজ প্ল্যানে খুব বিস্তারিত বলছি। মার্ক ডিস্ট্রিবিউশন কি হবে, টাইম ম্যানেজমেন্ট কি হবে এবং রিভিশন কিভাবে দিব। তারপরে আমি একটু শর্ট করে বলে রাখি, নেক্সট 10টা দিন সবকিছু কিন্তু আছে, পিডিএফ এ আছে, ডাউনলোড করে নিও। প্রথম 2টা দিন আমরা দিচ্ছি হচ্ছে ফিজিক্সে, দেন 2টা দিন ম্যাথে, দেন 2টা দিন কেমিস্ট্রিতে, তাহলে 3 দুগুণা 6টা দিন হইলো। ঠিক আছে, এখন খেয়াল করতে হবে আগে ফিজিক্স পরে ম্যাথ পরে কেমিস্ট্রি। কেন? কারণ কেমিস্ট্রি আমরা সব থেকে বেশি ভুলি, দ্যাটস কেমিস্ট্রি পরীক্ষার আগে আগে পড়তে হয়, ম্যাথ একটু কম কেমিস্ট্রির তুলনায়, তাই ম্যাথ তার আগে। অ্যান্ড ফিজিক্স আমরা যদি বুঝি যদি জানি তাহলে এখানে মুখস্থ করার আহামরি কিছু থাকে না, তাই ফিজিক্স একদম শুরুতে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেমটা। তো 3 দুগুণা 6 হয়ে গেল। দেন যে 4টা দিন আছে, প্রথম দিনে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ পড়ে ফেলাবো। তোমাদেরকে কিন্তু ইংলিশের সাজেশন ক্লাস একটা দেওয়া আছে, শর্টে বলে দিই, আমি বলে দিচ্ছি যে তুমি কোশ্চেন ব্যাংক দেখে যাও। ঠিক আছে, আর কিছু না, ঢাবি রিটেনের যে কোশ্চেন ব্যাংক আছে ওইটা দেখে যাও। ঢাবি রিটেন কিন্তু আমি বলতেছি ইঞ্জিনিয়ারিং ইংলিশের কোশ্চেন, যেহেতু রিটেন আসতেছে 5টা কোশ্চেন থাকবে 10 মার্ক করে, আমি বলে দিছি যেটা ঢাবি রিটেনের কোশ্চেন ব্যাংক দেখতে, ঢাবি রিটেন। ঠিক আছে, এমসিকিউ না, ঢাবি রিটেনের ইংলিশ কোশ্চেন ব্যাংকটা দেখো, ওইরকমই আসবে। আর আরেকটা লাইন আমি অ্যাড করে দিয়েছিলাম, ইংলিশ নিয়ে খুব বেশি ফ্যাসিনেশন দেখায় না, কারণ তোমাকে বলে দিবে 5 লাইনের মধ্যে উইন্টার মর্নিং এর প্যারাগ্রাফ লিখতে। এখন 5 লাইনের মধ্যে তার উইন্টার মর্নিং এর প্যারাগ্রাফ আমরা অ্যাটলিস্ট গুছাই লিখতে পারবো না, যারা আমরা ইংলিশ মিডিয়ামের না, তাই না? এত সুন্দর শব্দ চয়ন আমাদের নাই যে আমরা 5 লাইন দিয়ে 10 মার্ক পাবো প্যারাগ্রাফে, যেখানে আমরা প্যারাগ্রাফ 3 পেজ লিখতে অভ্যস্ত। সো ইংলিশ নিয়ে ফ্যাসিনেশন এত রাখা দরকার নেই, ইংলিশে আলাদা করে পাস করা লাগবে এমন কোনো কথা নাই, বা এমন কোনো সাবজেক্ট নাই যেটা নিতে গেলে ইংলিশে অ্যাটলিস্ট এত নাম্বার লাগবে। সো ইংলিশ নিয়ে ফ্যাসিনেশন বাদ দাও, নাম্বার আছে 550 চলে গেল, ফার্স্ট বয় 450 উপরে পাবে না। সো এত বেশি ফ্যাসিনেশন নিও না, তুমি এমনি জাস্ট ওই রিটেন কোশ্চেন ব্যাংক একটু উল্টায় যাও ঢাবির, মোর দেন ইনাফ। ওই দেখবো ওইখান থেকে তুমি দেখো 50-এর মধ্যে 20 থেকে 30 পেয়ে গেছে, এর বেশি না। যারা অ্যাটলিস্ট যদি কেউ বুয়েটের সিনিয়র ভাইয়া বা চুয়েটের সিনিয়র ভাইরা দেখে দেখেন, আপনারা ওই জিনিসটা আই গেস মানে খুব ভালো মতো এগ্রি করবেন যে ভর্তি পরীক্ষায় কেউ কিন্তু 100% যারা দেয় তাদেরকে আমরা বলে দিই যে ভাই বাবা 100% দিছো তো পরের পরীক্ষার প্রস্তুতি নাও, কারণ এটা তোমার হচ্ছে না। 100% কেউ করতে পারে না, মোরলেস 70 to 80% উত্তর করে, ফার্স্ট বয় দেখা যায় মোটামুটি 85 to 90% উত্তর করে, এইটাই এভারেজ, এইটাই ঘটনা। তো দ্যাটস অল অ্যাবাউট ইট। হচ্ছে ইংলিশ কি করবো, রিভিশন প্ল্যান বলে দিলাম, ওই ভিডিওটা দেখবা। বাট এই ভিডিওটা আমি ডেডিকেটেডলি রেকর্ড করতেছি তাদের জন্য যাদের প্রিলিতে হচ্ছে না, জাস্ট এই মেসেজটা দেওয়ার জন্য যে জিনিসটা বুঝো, তোমার ওই পাশের অপোনেন্ট মাইট বি ভেরি স্ট্রঙ্গার, অনেক পাওয়ারফুল, অনেক বুদ্ধিমান, অনেক সুবিধা প্রাপ্ত, দে ক্যান বি এ ভেরি প্রিভিলেজড গায়। তোমাকে এখানে আন্ডারডগ মেন্টালিটি চিন্তা করতে হয়। রিসেন্টলি আন্ডারডগ মেন্টালিটি নিয়ে অনেক বেশি কথাবার্তা হয়, দেখবা ইলন মাস্ককে আন্ডারডগ বলা হয়। আন্ডারডগ জিনিসটা হইতেছে কাইন্ড অফ এরকম যে হু হ্যাজ দ্য পোটেনশিয়াল বাট ওই অনুযায়ী সে রিকগনাইজ না, এটাকে আন্ডারডগ বলা হয়। মানে জিনিসটা অনেকটা এরকম যে তুমি কিছু একটা করতে চাচ্ছ বাট কাইন্ড অফ তুমি সবকিছু শাট অফ করে রাখছো, একদম নিজে যাচ্ছ, কেউ জানেও না যে তুমি খুব মানে ভালো লেভেলের একটা জেম, এটা কেউ জানেই না, বাট
ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল অ্যান্ড ইউ আর গোয়িং টু প্রুভ ইট। এটাকে বলা হয় আন্ডারডগ। জাস্ট একটু ডেফিনেশন বুঝাইলাম আর কি, বিকজ এগুলো মিম মেটেরিয়ালস। তো এই যে আন্ডারডগ মেন্টালিটি, এটা মাথায় রাখার চেষ্টা করো। তোমার ওই পাশে যে লোকটা দাঁড়ায় আছে, জিনিসটা ভাবে চিন্তা করবা যে মনে করো তমুক অনেক বেশি ট্যালেন্টেড, অনেক কিছু করতে পারে, অনেকেই হইতেছে সে হইতেছে, আমি এত বেশি ট্যালেন্টেড না, আমার এরকম কিছু নাই। হোয়াট ক্যান আই ডু? আই ক্যান গিভ ইট মাই অল। আমি আমার পরিশ্রমটা বাড়াইতে পারি, সর্বোচ্চটা করতে পারি। আমি বারবার মানে পড়ালেখাতে মাঝে মাঝে একটু বাইরে নিয়ে তোমাদেরকে দু চারটা লাইন একটা জিনিস বুঝো। আমার আজকে কত মানে আমাদের আমাদের প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবার কত, 30 হবে এরকম, মানে খুব ছোট একটা অ্যামাউন্ট। বাট তুমি যদি আশপাশে একটু ঘুরে দেখো, তুমি দেখবা যে 5টা থেকে 10টা ভিডিও দিয়ে মানুষের 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। 30,000 সাবস্ক্রাইবার মানুষের 10টা ভিডিওতেও হয়, তুমি দেখবা এরকম হয়। তো আমি যদি চিন্তা করতাম আমিও 10টা ভিডিও দিব, তাহলে আমার সাবস্ক্রাইবার কত হইতো, তাহলে আমার পরিচিতি কত হইতো, 200 থেকে 300 জন হইতো। কারণ সবাই সেম ট্যালেন্টটা নিয়ে জন্ম নেয় না, আমি সেম ট্যালেন্ট নিয়ে জন্ম নেই না। এখন তোমার একটা মজার কথা বলি, তুমি একটু যাই দেখো আমার ভিডিও কয়টা, 1000-এর উপরে ভিডিও। তাহলে চিন্তা করো, আমি 1000 বার দাঁড়ায় নিয়ে যেই ছেলেটা 10টা ভিডিও দিয়ে 30K করতে পারে, আমি দেখছি ঠিক আছে 10টা দিয়ে করছে, আলহামদুলিল্লাহ ভালো, অনেক ট্যালেন্টেড, সমস্যা নাই। আমি ট্যালেন্টেড না, বাট আই ক্যান ওয়ার্ক ভেরি হার্ড। সো আমি কাজের কথা বলবো, কাজের জিনিস 1000 বার বলবো, 1000টা কাজের জিনিস বের করবো, এমন এমন স্টুডেন্টকে রিচ করবো যেটা হয়তো কেউ রিচ করতেছে না। হয়তো বা কেউ এইভাবে করে বলতেছে না যে বইটার ছেলে নেক্সট 4 থেকে 5টা দিন হয়তো বা প্রিলে নিয়ে ব্যস্ত থাকবে, তোমার এটা টাইম, তুমি আগায় যেতে পারো, এই কথাটা তোমাকে কেউ মাথায় ধরাই দিবে না। আমি ধরাই দেওয়ার চেষ্টা করতেছি, এবং এটা বাইর করতে হলে আমাকে অনেক বেশি ব্রেনস্টর্ম করতে হয়। একটা জিনিস আমি বিলিভ করি, জাস্ট একটু পড়ালেখার বাইরে চলে গেছি, বিকজ তোমার হাতে 7-8 দিন আছে, তো একটু জাস্ট লাইফ নিয়ে শুনলে মাঝে মাঝে দেখবো পড়ালেখাটাকে ওইটাকে অ্যাঙ্গেল করে মিলানো যায়। তুমি যাই শিখতেছো না কেন, ওইটাকে নিজের লাইফের সাথে রিলেট করতে পারাটা একটা দক্ষতা হইতে পারে। কিছু লাইন তোমার পরীক্ষার হলে কাজে আসতে পারে, লাইগা যাবে। এগুলা অনেক সময় এমন একটা কথা প্রচলিত আছে যে তুমি দেখবে ইন্টার ফার্স্ট ইয়ারের পরে, মানে সরি ভার্সিটি ফার্স্ট ইয়ারে ওঠার পর বলে চল মামা ব্যবসা করি। এখন আমি কিছু একটা করতে চাই, লাইফে প্রতিষ্ঠিত হতে চাই, ক্যারিয়ার করতে চাই, তখন এরকম বলা হয় বিভিন্ন বিজনেস আর্টিকেলস এন্ড বুকসে যে তুমি একটা ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট নিয়ে মোটামুটি 20টা মানে পয়েন্ট বাইর করো তুমি কি করতে চাও। তো প্রথম দিককার 18-19টা পয়েন্ট বা 10-15টা পয়েন্ট খুব ইজি হয়, লাস্টের 5টা পয়েন্ট খুব কঠিন হয়, কারণ তোমার মাথায় অলরেডি আর আসতেছে না কিছু। এবং এই লাস্টের যে 4টা-5টা পয়েন্ট বাইর হয় সেগুলো খুব ক্রিটিক্যাল হয়, এবং এগুলাই অ্যাকচুয়ালি কাজ করে। তার মানে আমি এটা বুঝতে চাইলাম যে দেখো আমার হার্ডওয়ার্কের জন্যটা এরকম যে তমুক 10টা ভিডিও দিয়ে 30K করছে, আমি 1000টা ভিডিও দিয়ে করবো। এখন আমি যে 1000 ভিডিও দিতে যাচ্ছি, এই 1000 কন্টেন্ট যখন আমি বের করতে যাই, তখন আমি এমন ক্রুশাল জায়গায় হাত দিতে পারি, বা এই ক্রুশাল জায়গাটা আমার মাথায় আসে যে আচ্ছা তমুক ছেলেটা তো এই একটা সিচুয়েশনে পড়তে পারে, অবশ্যই তমুক আর অমুকের মধ্যে পার্থক্য আছে, অবশ্যই বুয়েটের পড়লে এখন অন্য কিছু পড়বে, আমি চুয়েটের ছেলেদেরকে একটু ডিফারেন্ট ভাবে বলতে পারি, তাহলে হয়তো ওর অ্যাঙ্গেলটা ঘুরে যাবে, যারা হীনমন্যতায় ভুগছে হয়তো ঘুরে যাবে। সেই জিনিসগুলো বাইরে হয় যখন তুমি অনেক বেশি কাজ করো, অনেক বেশি আউট নাম্বার করার চেষ্টা করো জিনিসটাকে। তো এই জিনিসটা তোমার লাইফে এখন কেন রিলেট করবা, দ্যাটস দ্য থিং। তুমি চিন্তা করো 5 ঘন্টা 6 ঘন্টা করে পড়তেছো, 7 ঘন্টা পড়তেছো, 8 ঘন্টা পড়তেছো, 9 ঘন্টা পড়তেছো, 10 ঘন্টা পড়তেছো, 12, 13, 14, নাও ম্যাজিক ইজ হ্যাপেনিং, কারণ দিস ইজ দ্য লাস্ট। এইটা হচ্ছে তোমার লিমিটের একদম এন্ড পয়েন্টটা। এই পয়েন্টে যাওয়ার পর যখন তুমি পুশ করতেছো, দেয়ার কামস দ্য ম্যাজিক। এরপর থেকে যে ম্যাজিকটা শুরু হয়। আমাদের প্রত্যেকের লাইফে এরকম একটা থ্রেশহোল্ড থাকে যে আমরা এই পর্যন্ত রিচ করি এবং রিচ করার পর ছেড়ে দিই। জাস্ট এইটার পরে যদি ক্রস করতে পারো, দেয়ার কামস দ্য ম্যাজিক। এমন এমন লাইন বাইর হবে, এমন এমন বুদ্ধি বাইর হবে পরীক্ষা নিয়ে, যে তুমি আমাকে বাদ দাও আরো 10টা মানুষকে কাটায় চলে যাবা, যে তুমি নিজেই নিজের স্ট্র্যাটেজি বলতে পারবা। সো অলওয়েজ ওয়ার্ক উইথ দ্যাট মাইন্ডসেট, যে আমি আমার ওই লিমিটটাকে ক্রস করতে হবে, যেমনি পুশ করতে 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 দেখবা। কারণ এটাই প্রচলিত যে 20টা লাইন বের কর ভাই, লাস্টের 5টা লাইন উইল ওয়ার্ক। তোমার বিজনেস করতে ইচ্ছা করে 20টা লাইন লেখো, লাস্টের 5টা লাইন উইল ওয়ার্ক। তোমার তমুক কাজ করতে ইচ্ছা করে, তোমার ওজন কমাইতে ইচ্ছা করে, 20টা পয়েন্ট লেখো, লাস্টের 5টা পয়েন্ট উইল ডেফিনেটলি ওয়ার্ক। কারণ এই লাস্ট টাইমে তুমি তোমার ব্রেনকে প্রেশার দিচ্ছ যে ভাই বাইর করতে হবে, এন্ড দেন দেয়ার কামস আউট দ্য জেম। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। তোমাকে এই জিনিসটা বুঝো যে বুয়েটের একটা ছেলে এখন প্রিলি নিয়ে ব্যস্ত, এমসিকিউ নিয়ে ব্যস্ত, বাট এই এমসিকিউ এক্সামটা তার বুয়েটেও আসবে না, তার চুয়েটেও আসবে না, মেইন এক্সামের কথা বলতেছে। সো সে কিন্তু বেসিক্যালি একটা ডিফারেন্ট প্যাথে আছে, একটা ডিফারেন্ট রাস্তায় আছে, এবং ও কিন্তু আবার তোমার রাস্তায় ব্যাক আসবে, এরকম আসবে। সো তুমি তো স্ট্রেট লাইনে আসো, সো হোয়াই নট পুশিং হার্ডার? তুমি ওকে কাটাইতেই পারো। হয়তো আমরা ধরে নিচ্ছি যে আমি একটা বুয়েটের ছেলেকে ট্যালেন্টে কাটাইতে পারবো না, বাট হাউ অ্যাবাউট আমি বেশি খাটি, বেশি পরিশ্রম করি, বিশ্বাস করো যে কোনো জায়গায় আমার থেকে
অনেক বেশি সাকসেসফুল পাবলিক তুমি পাবা যে হয়তো বুয়েটে পড়তেছেই না। আমি এটা অকপটে স্বীকার করি যে আমার আমার ব্যাচমেটের মধ্যে আছে, দেয়ার আর আ লট অফ ব্যাচমেট দ্যাট আই নো, যারা হয়তো আমাকে 10 বার 15 বার কেজি ধরে কিনতে পারবে। দে আর ভেরি সাকসেসফুল দ্যান মি। সো বুয়েট ইজ নট এভরিথিং, দ্যাটস দ্য থিং। তুমি যদি অনেক পরিশ্রম করতে পারো এবং তোমার যদি মেধা থাকে, ইউ উইল অলওয়েজ শাইন ভাই। ঠিক আছে, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করতেছি হিউম্যান ক্যাপাসিটিতে। আল্লাহ তাকদিরে যা রাখছে আমি সেই অনুযায়ী হ্যাপি, আলহামদুলিল্লাহ। বাট আই গিভ ইট মাই অল। সো ইউ হ্যাভ টু বি দ্যাট গাই যে আই উড গিভ ইট মাই অল, উপরে যা রাখছে আল্লাহ সেটা আমি মেনে নেবো। দ্যাটস কল্ড তাকদির। তো সর্বোচ্চটা দাও। আমি চাই না যে তুমি যে বুয়েট পাচ্ছ না এই জিনিসটা তোমার একটা ডিপ্রেশনের কারণ হোক। আমি চাই বুয়েট কিচ্ছু না। আমি চাই তুমি এটা বলতে পারো যে বুয়েটে পাই নাই তো কি হয়েছে, চুয়েট থেকে আমি এমন একটা জায়গায় যাবো যে আমার আন্ডারে 10টা বুয়েটান থাকবে। এই মাইন্ডসেটটা যেন তোমার মধ্যে গ্রো করে এবং তুমি এমন টাইমে পরিশ্রম করো, এমন টাইমে এমন জিনিস নিয়ে পরিশ্রম করো যেটা একটা বুয়েটের ছেলে এখন করতেছে না, যেটা একজন বুয়েট অ্যাসপিরেন্ট করতেছে না। দিস ইজ হাউ ইউ গ্রো বিগ। মানুষকে ট্যালেন্ট, মানুষের ট্যালেন্ট আছে ওকে স্বীকার করে দিয়ে দাও, কনফেস ইট, গিভ ইট অ্যাওয়ে। ঠিক আছে ভাই, তুমি খুব ট্যালেন্টেড, দ্যাটস অল গুড। বাট তুমি আজকে ঘুমাবে 11টায়, আমি ঘুমাবো ভোর 4টায়, দেন আই উড ওয়েক আপ এট 9 AM। তো দ্যাটস দ্য গেম দেয়ার ভাই। দিস গিভস গুজবাম্পস ভাই, দিস গিভস গুজবাম্পস। বাপ মার কথা চিন্তা করো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।